আসসালামু আলাইকুম। জিন জাতি যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনও তাদের অস্তিত্ব বিরাজমান। সাধারণত মানুষের চোখে তারা দৃষ্টিগ্রাহ্য নয়, কিন্তু কিছু জিন এমনও আছে যারা মানুষের মতোই চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর তাদের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার পরিণাম হয় খুবই ভয়ঙ্কর। ঠিক এমনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় ইন্দোনেশিয়ার মিলা নামের একটি মেয়ের সাথে, যেখানে সে একটা বাড়িতে যায় একজন অসুস্থ মানুষকে চিকিৎসা করার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে ভয়ানকভাবে ফেঁসে যায়। সে কোনোভাবেই সেখান থেকে বের হতে পারছিল না। তার সাথে ঘটতে থাকে ভয়ানক অনাকাঙ্ক্ষিত ভৌতিক সব ঘটনা। তারপর কি হয়েছিল তার সাথে? সে কি আদৌ সেই বাড়ি থেকে বের হতে পেরেছিল, নাকি এমন কিছু হয়েছিল তার সাথে যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে? তা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ এই ভিডিওটি। হরর, সাসপেন্স এবং টুইস্টে ভরা এই ভিডিওটি আপনি সাহসী হলেই কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই হসপিটালে আমরা একটা অসুস্থ বাচ্চাকে দেখতে পাই, যে ছেলেটাকে দেখাশোনা করছিল মিলা নামের একটি মেয়ে। সে ছিল এই হসপিটালেরই একজন নার্স। সেদিন তার ডিউটি শেষ হয়ে গিয়েছিল, তাই সে তার ইন্দা নামের এক বান্ধবীকে সেই অসুস্থ ছেলের দায়িত্ব দিয়ে সে বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিল। তখনই সে দেখতে পায় সেই হসপিটালের সব নার্সেরা ছুটোছুটি করে কোথাও যেন যাচ্ছে। সেখানে গিয়ে সে খুবই মর্মাহত হয়, কারণ সে দেখতে পায় বাচ্চাটি ততক্ষণে মারা গিয়েছে কোনো এক অজানা কারণে। তখনই আমরা দেখতে পাই সেখানে এসেছে এই হসপিটালেরই একজন মহিলা কর্মকর্তা। সে মিলাকে একটা ডক্টরের ঔষধের ব্যাগ ধরিয়ে দেয় এবং বলে তাকে একজন অসুস্থ পেশেন্টের বাসায় যেতে হবে খুব শীঘ্রই। তখন মিলা বলে, আমার তো আজকের জন্য সব কাজ শেষ, শিফট শেষ হয়ে গিয়েছে, তাহলে কেন আমাকেই যেতে হবে? তখন সেই মহিলাটি বলে, তোমাকেই সেখান থেকে যেতে বলা হয়েছে। তখন মিলা গাড়ি করে সেই বাসার উদ্দেশ্যে রওনা দেয়। জায়গাটা অনেক দূর, এদিকে দিনের আলো ফুরিয়ে আসছে। সে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তাকে যে বাড়ির ঠিকানাটা দেওয়া হয়েছিল সেখানে যাওয়ার পর সে একটু অবাক হয়, কারণ বাড়িটা জনমানব শূন্য একটি এলাকায় এবং দেখে মনে হচ্ছিল খুবই পুরাতন একটা বাড়ি। এদিকে সে একটু ভয়ও পাচ্ছিল। তখন সে ঠিক ভুল না ভেবেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তাকে সদর দরজা খুলে দেয় রাদিত নামের একটি ছেলে। সেই লোকটি বলে, আপনি যে পেশেন্টকে দেখতে এসেছেন সে কিছুক্ষণ আগেই মারা গিয়েছে, আর তিনি সম্পর্কে আমার মা হন। যেহেতু পেশেন্ট মারা গিয়েছে তাই মিলার এখানে আর কোনো প্রয়োজন নেই। তাই সে সেখান থেকে বের হওয়ার জন্য গাড়িতে উঠে ফিরে আসতে চাচ্ছিল সে, কিন্তু তখনই তার গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তখন রাদিত এসে তাকে বলে তার কোনো সাহায্য প্রয়োজন কিনা। তখন আমরা আবারও দেখতে পাই গাড়িটি স্টার্ট হয়ে গিয়েছে, অতএব এখন কোনো সমস্যা নেই। তখন আকুতি মিনতি করে রাদিত বলে তার একটা সাহায্য প্রয়োজন, আর মিলাকে সেই বাড়ির ভেতরে নিয়ে যায়। সে বলতে থাকে রীতিনীতি মেনে তার মাকে দাফন করতে হবে, কিন্তু দাফন করার আগে তার মাকে ভালো করে গোসল দিতে হবে, যে কারণে মিলাকে দরকার। সে গোসল দিতে পারবে না, কারণ এই মহিলাটি তার নিজের মা নন, মানে এই মহিলাটি তার সৎ মা, আর তার মৃত মায়ের নাম হলো সুলাশ্রী। রাদিত কাফনের কাপড় এগিয়ে দেয় মিলাকে আর বলে তার মা সুলাশ্রীকে গোসল করিয়ে দিতে। তখন মিলা কথা মতো রাদিতের মাকে গোসল দিতে শুরু করে। গোসল দেওয়ার পর কাফনের কাপড় পুড়িয়ে দেয়। তার কাজ শেষ করে সে উপরের তলায় যায় সেখান থেকে তার ব্যাগ আনতে, যেটি সে চিকিৎসার জন্য এখানে এনেছিল। সে যখন সেটা নিয়ে সেখান থেকে চলে যাবে তখন আমরা দেখতে পাই এদিকে রাদিত ফোনে কারো সাথে কথা বলছিল। উপাস থেকে কেউ একজন তাকে বলছিল তার মায়ের ডেথ সার্টিফিকেট সাবমিট করার জন্য। মিলা চলে যাচ্ছে দেখে রাদিত বলে তাদের রিলেটিভরা আসতে কাল সকাল হয়ে যাবে, আর বাড়িতে তার ছোট্ট মেয়ে নভি একা থাকে। এদিকে রাদিতের তার মায়ের সার্টিফিকেট জমা দেওয়ার জন্য একটু শহরে যেতে হবে, তাই সে মিলাকে বলে সে যেন আজকের রাতটা কষ্ট করে এখানে থেকে যায়। মিলা যদিও এটা করতে চাইছিল না, কিন্তু তার মনে কোথাও একটা মনুষ্যত্ব বোধ ছিল, যার কারণে সে না করতে পারছিল না, কিন্তু সে কিছুটা ভয়ও পাচ্ছিল। যাই হোক, এদিকে রাদিত চলে যায়। মীরা
সুলাস্ত্রীর মৃতদেহকে নিচে রেখে উপরে নভির কাছে যায় এবং সেখানে গিয়ে আমরা নভিকে দেখতে পাই যে ঠিকঠাক মতো হাঁটতে পারে না, লাঠি নিয়ে তাকে হাঁটতে হয় এবং ছোট্ট একটা মেয়ে। মিলা যখন নিচে আসে আবারও, তখন সে দেখতে পারে সেখানে থাকা ট্যাপ রেকর্ডারটি চলছিল আপনা আপনি। সে যখন সুলাস্ত্রীর মৃতদেহের পাশে যায় তখনই সে উপরের তলা থেকে নভির আওয়াজ শুনতে পায়। সে বিপদ বুঝে সেখানে দৌড়ে যায় এবং গিয়ে দেখতে পায় নভি কিছু একটা দেখে অনেক ভয় পেয়ে খাটের নিচে চলে গিয়েছে। নভি বারবার সামনে থাকা আলমারির দিকে দেখাচ্ছিল কারণ সেটার ভেতর থেকে নখ দিয়ে আছড়ানোর শব্দ আসছিল। মিলা ভয়ে ভয়ে এটা খুলে, কিন্তু ভেতরে সবকিছুই স্বাভাবিক ছিল। প্রচন্ড ভয়ের কারণে ছোট্ট মেয়ে নভির শ্বাসকষ্ট শুরু হয়, তাই মিলা তাকে ইনহেলার দিয়ে বিছানায় শুয়ে দেয়। এদিকে মিলার গলাও শুকিয়ে আসছিল, সে চলে যায় পানি খাওয়ার জন্য। কিন্তু আমরা পর্দার পেছনে একটা লাশের অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যেটাকে মিলা খেয়াল করে না। সে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে তখনই সে সামনে দেখতে পায় পর্দার ওপাশে কোনো একটা লাশের অবয়ব। সে যখন ভয়ে ভয়ে সেই পর্দাটাকে সরায় সেখানে কিছুই ছিল না। সে ভেবেছিল এটা হয়তো তার মনের ভুল। সে সেখানে আজব রকম শব্দ পাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই তার পেছনেই রয়েছে সেই ভয়ঙ্কর লাশের অবয়ব, যেটাকে এখনো লক্ষ্য করতে পারেনি মিলা। তবে হঠাৎ করেই তার সামনে দিয়ে একজন দৌড়ে চলে যায়, তখনই তার ঘুম ভেঙে যায়। অতএব এতক্ষণ মিলা স্বপ্ন দেখছিল, কিন্তু সে পাশে চেয়ে দেখে এখানে নভি নেই। ছোট্ট মেয়েটি কোথায় গেল তাকে খুঁজতে মিলা সিঁড়ির দিকে আসে, কিন্তু এ কি, মিলা দেখতে পায় নভি এক দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? নভি তো লাঠি ছাড়া চলতেই পারে না। তাহলে মিলা অনেক অবাক হয়ে যায়। সে নিচে নেমে আসে আর বাসার বাহিরে চলে আসে নভিকে খুঁজতে। খোঁজার সময় নভির ইউজ করা লাঠিটা তার পায়ের নিচে সে দেখতে পায়। সে যখন উপরে তাকায় সে অবাক হয়ে যায়, কারণ নভি ছাদের একদম কিনারে এসে দাঁড়িয়েছিল, যেন সে এখনই নিচে লাফিয়ে পড়বে। মিলা তখন দৌড়ে গিয়ে নভিকে সেখান থেকে নামিয়ে আনে। এদিকে তখন রাদিত মিলাকে কল দেয় আর বলে সে বাড়ির কাছাকাছি চলে এসেছে, মিলা চাইলেই এখন চলে আসতে পারে। তখন মিলা রাদিতকে বলে নভিকে এখানে একা রেখে চলে আসা মোটেও ঠিক হবে না, কারণ সে কিছুক্ষণ আগেই ছাদের কিনারায় দাঁড়িয়েছিল, একটু হলেই সে ছাদ থেকে পড়ে যেত। তাই রাদিত একেবারে বাসায় ফিরলেই সে যাবে। কিন্তু রাদিত মিলাকে বলে নভির একা বাসায় থাকার অনেক অভ্যাস রয়েছে, সমস্যা নেই। এটা শুনে মিলা কিছুটা অবাক হয়। মিলা যখন নভির কাছে যায় তখন সে দেখে নভির শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। তাই সে নভিকে কফি বানিয়ে দেয় যাতে শরীরটা গরম হয়। সে জিজ্ঞেস করছিল যে এত উপরে তুমি কিভাবে উঠেছিলে, কিন্তু নভি কিছুই বলে না। তখনই আমরা শুনতে পারি কিছু অদ্ভুত আওয়াজ, যেটা আসছিল দরজার উপার থেকে। মিলা যখন ভয়ে ভয়ে সেখানে গিয়ে দরজাটা খুলবে তখনই নভি তার হাত ধরে ফেলে, দরজা খুলতে দেয় না। আর সাথে সাথে আমরা দেখতে পাই নভির হাঁপানি শুরু হয়ে গিয়েছে। মিলা তখন দৌড়ে উপর থেকে ইনহেলার আনতে যায়। তখনই তার সামনে থাকা ছোট্ট একটা আয়নাতে সে দেখতে পায় তার পেছনেই রয়েছে কাফনে মোড়ানো একটা ভয়ঙ্কর লাশ। কিন্তু সে ভয়ে ভয়ে পেছনে চাইলেও সেখানে কিছুই ছিল না। সে যখন আবারও আয়নার দিকে তাকাবে তখনই সেটা তার সামনে চলে আসে। এটা দেখে মিলা একদমই সহ্য করতে পারে না। সে কোনো রকমে দৌড়ে ঘর থেকে বের হতে চাইবে, তখনই ঘরের দরজা লেগে যায়। মিলা তখন অনেক ভয় পাচ্ছিল, কিন্তু অনেকক্ষণ পর দরজাটি আপনা আপনি খুলে যায়। সে তখনই দৌড়ে নভির ঘরের দিকে চলে যায়। সে যখন নভির ঘরের দিকে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে সুলাস্ত্রীর লাশটা সেখানে ছিল না। সে নভির কাছে গিয়ে ইনহেলার দেয় আর সেখানে বিপদ লক্ষ্য করায় সে নভিকে নিয়ে বাহিরে চলে আসে এবং তার গাড়িতে চলে যায়। গাড়ি স্টার্ট দেবে তখনই সে গাড়ির সামনে তাকিয়ে দেখে তার সামনেই রয়েছে সেই ভয়ঙ্কর লাশ। এদিকে হঠাৎ করে চেয়ে দেখে তার পাশে নভি নেই। বাহিরে তাকিয়ে সে দেখতে পায় নভি আশ্চর্যভাবে শূন্যে ভাসছে, আর ভাসতে ভাসতে নভিকে কোনো এক শক্তি ঘরের ভেতর নিক্ষেপ করেছে। মিলা নভির বিপদ ভেবে সেই ঘরে আবারও প্রবেশ করে ভয়ে ভয়ে। সে ঘরে ঢুকতেই সেখানকার একটা চেয়ার নড়ছিল, সেখানে সুলাস্ত্রীর লাশটা ছিল না। কিন্তু তখনই একটা লাশ তার সামনে পড়ে যায় উপর থেকে। সে ভয়ে চলে যায় নভির ঘরে। সেখানে যেতেই সে লক্ষ্য করে নভি ঘরের এক
কোণে বসে আছে অন্ধকারে। সেটা বলছিল, আমি কোনো মানুষ নই, আমার জীবিত মানুষের শরীর চাই। এটা বলতে বলতেই নোভি দেয়াল বেয়ে উঠে যাচ্ছিল। ঠিক তখনই সেটা মিলার উপরে অ্যাটাক করে দেয়। মিলা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই শয়তানটা তার শক্তি বলে মিলাকে আবারও কাবু করতে যাচ্ছিল। কিন্তু মিলা কোনো রকমে সেই রুম থেকে বের হয়ে যায় আর দরজাটা বন্ধ করে ফেলে। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই বুঝে গিয়েছেন এই ছোট্ট মেয়েটি কোনোভাবেই মানুষ নয়, কিন্তু এই মিলা গাধা মেয়েটি হয়তো এটা এখনো বুঝতে পারেনি। সে আবারও সেই দরজাটা খুলে, কিন্তু রুমের ভেতর সে নোভিকে দেখতে পাচ্ছিল না। তখনই সেখানে আলমারির ভেতর থেকে নখের আছড়ানোর কোনো একটা শব্দ ভেসে আসছিল। সে ভয়ে ভয়ে সামনে এগিয়ে যায়। সে লক্ষ্য করে নিচে একটা কাফনের কাপড়ের মতো পড়ে রয়েছে, যেটা বের হয়ে এসেছে সেই আলমারির এই ভেতর থেকে। সেটা সে ধরে টানতে শুরু করে, কিন্তু আলমারির ভেতর থেকেও যেন কেউ কাপড়টা টেনে ধরছিল। ঠিক তখনই একজোড়া ডেমনিক হাত সেই কাফনের কাপড়টি ধরে জোরে টান দেয় আর মিলাকে নিয়ে চলে যায় সেই আলমারির ভেতর। আর সেখানে মিলা লাইট জ্বালিয়ে দেখতে পায় এক ভয়ঙ্কর লাশ। কাফনের কাপড়ে সে মোড়ানো ছিল। সেটা দেখে কোনোভাবেই সহ্য করতে পারে না। সে তখন দৌড়ে সেখান থেকে পালিয়ে আসতে যাবে, তখনই সিঁড়ি থেকে পা পিছলে সে নিচে পড়ে যায়। ঘর তখন পুরো অন্ধকার। সে টর্চ লাইট নিয়ে সামনে মারতেই দেয়ালের মধ্যেও সে সেই ভয়ঙ্কর লাশটাকে দেখতে পায়। মিলা এই বাড়ি থেকে বের হতে চাইছিল, কিন্তু বাড়ির সদর দরজা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, যা সে একদমই খুলতে পারছিল না। সে তখন অসহায়ের মতো সেখানেই কতক্ষণ বসে থাকে। সে তখন মনের ভেতর সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সামনে একটা রুমে যায় সে, আর সেখানে সে একটা সিন্দুক খুঁজে পায়। সে যখন সিন্দুকটা খুলে, আর এখানেই বন্ধুরা এই ঘটনার একটা টুইস্ট রিভিল হয়। এখানে কিছু ছবি সে দেখতে পায়, আর আজব বিষয় হচ্ছে সেই ছবিগুলোর মধ্যে তার ছবিও ছিল, যেটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। সে আরো অনেক ভয় পেয়ে যায় যখন সে দেখতে পায় সেখানে রয়েছে রাদিদের ছবি, যে কিনা ছবিতে মৃত ছিল। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তার আর বোঝার বাকি রয় না যে এই বাড়িতে যারা আছে সবাই মৃত। তখনই সেখানে রাদিত আর নোভি চলে আসে। এখানে আমাদেরকে একটা অতীত বলা হয়। আমরা দেখতে পাই সুলাশ্রী একটা হারিকেন নিয়ে উপরে চলে যায়। সেখানে বিছানায় শুয়েছিল সুলাশ্রীর হাজবেন্ড। তার হাতে মাত্র 3 দিন সময় রয়েছে তার স্বামীর আত্মা অন্য কোনো শরীরে ট্রান্সফার করার জন্য, নয়তো তার হাজবেন্ড মারা যাবে। তখনই আমরা বর্তমানে চলে আসি। এখানে রাদিত ঘটনার আরো একটা টুইস্ট রিভিল করে বন্ধুরা, অর্থাৎ সুলাশ্রী যে মহিলাটিকে আমরা দেখতে পেরেছিলাম এটা রাদিতের মা নয়, এটা হলো রাদিতের স্ত্রী। মানে রাদিত যখন বুড়ো হয়ে গিয়েছিল তখন তার ওয়াইফ সুলাশ্রী একটা নতুন ছেলের ভেতর রাদিতের আত্মা প্রবেশ করিয়েছিল। আর এখন যেহেতু সুলাশ্রীর নতুন শরীর প্রয়োজন, তাই তার হাজবেন্ড হিসেবে রাদিত তার ওয়াইফ সুলাশ্রীর নতুন বডির জন্য সিলেক্ট করেছে মিলাকে। যেটা শুনে মিলা অনেক ভয় পেয়ে যায়, আর তার বুঝতে বাকি রয় না যে এখানে যারা আছে কেউ মানুষ না, সবাই শয়তান বা সবাই জিন। কিন্তু তার বুঝতে অনেকটা দেরি হয়ে যায়। সে কোনো রকমে সেখান থেকে পালাতে চেষ্টা করছিল, কিন্তু সব রাস্তাই বন্ধ। সে তখন বাড়ি থেকে বের হওয়ার জন্য উপরে জানালা দিয়ে নিচে লাফ দেয়। সে কোনো রকমে আহত অবস্থায় উঠে বাড়ির গেটের বাহিরে বের হবে, তখনই পেছন থেকে রাদিত মিলার মাথায় আঘাত করে এবং অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই রাদিত মিলা আর সুলাশ্রীর দেহ পাশাপাশি রেখে এখানে একটা রিচুয়াল শুরু করেছে। এটা ছিল এক দেহ থেকে অন্য দেহে আত্মা ট্রান্সফার করার রিচুয়াল। অর্থাৎ রিচুয়াল করে বৃদ্ধ সুলাশ্রীর দেহ থেকে তার আত্মা মিলার দেহতে, আর মিলার আত্মা বৃদ্ধ সুলাশ্রীর দেহতে ট্রান্সফার করা হবে। এই কালো জাদু যখন সম্পূর্ণ হয়, মিলা তখন উঠে বসে, কিন্তু এই মিলার ভেতরে রয়েছে এখন সুলাশ্রীর আত্মা। এবার মিলার রূপে থাকা সুলাশ্রীর আত্মা সুলাশ্রীর ভেতরে থাকা মিলাকে সহ কবরে দাফন দিয়ে দেয়। কবরে থেকে মিলা যখন চোখ খুলে তখন তার আর কিছুই করার নেই। তখন তারা সবাই তাকে জ্যান্ত কবর দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পারি তারা 3 জন, যারা কেউ মানুষ নয়, যারা বেঁচে রয়েছে অন্য মানুষের দেহ নিয়ে। সেখানে নোভি বলে তার এই ছোট্ট মানুষের শরীরে থাকতে ভালো লাগছে
না, তার দরকার যুবতী কোনো মেয়ের শরীর, কারণ তার বয়সটাও যে যুবতীর মতোই। আসলে বন্ধুরা, নভি হচ্ছে রাদিত আর সুলাস্ত্রীর মেয়ে। তখন মিলার শরীরে থাকা সুলাস্ত্রী বলছিল, সমস্যা নেই, তুমি পেয়ে যাবে তোমার দেহ। তখনই কলিং বেল বেজে যায়। নভি এগিয়ে গেলে দরজাটি খুলে আর আমরা দেখতে পাই সেখানে এসেছে মিলার হসপিটালের বান্ধবী ইন্দা, যে এসেছিল মিলার খোঁজে। তাকে দেখে নভি একটা পৈশাচিক হাসি দেয়। তার মানে হলো বন্ধুরা, নভিও অলরেডি তার জন্য নতুন বডি পেয়ে গিয়েছে। আর এখানেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। আদৌ কি এই ঘটনার সমাপ্তি ঘটেছে, নাকি এই ঘটনা চলতেই থাকবে যুগের পর যুগ? বন্ধুরা, আপনাদেরকে এই ঘটনাটা কিছু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে জিনেরা কিন্তু হাজার হাজার বছর বেঁচে থাকে, কিন্তু সেই তুলনায় মানুষ বাঁচে খুবই কম সময়। আর যেসব জিন মানুষের মতোই জীবনযাপন করতে চায়, তাদের প্রয়োজন হয় মানুষের দেহ। কিন্তু মানুষের দেহ তো বেশি দিন পৃথিবীতে স্থায়ী হয় না, যে কারণে তাদেরকে নতুন নতুন বডির প্রয়োজন হয়। আর এটা চলতেই থাকবে। ঠিক এমনই ছিল বন্ধুরা ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, প্লিজ একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য। আর আমি তো চাই আমাদের পরিবারটা অনেক 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 বড় হোক। আপনারাও হয়তো চান আমাদের এই পরিবারটা অনেক বড় হোক। তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।